চাকরিটা তাহলে আপনি পেলেন, অথচ আমরা মেয়েদের কোনো এনকারেজ করি। স্যার নিষেধও কিন্তু করেননি। তাছাড়া স্যার চাকরিটা আমার খুব প্রয়োজন। ঠিক আছে, আপনি তাহলে 1 তারিখ থেকে জয়েন করুন। ও হ্যাঁ, ভালো কথা, এটা কি আপনার প্রথম চাকরি? জি স্যার, পাশ করার পর স্যার এটাই আমার প্রথম চাকরি। ঠিক আছে, আপনি সোজা অ্যাকাউন্টসে চলে যান, ওখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে, আর রয়েছে 2 মাসের অগ্রিম বেতন। কী ব্যাপার, অবাক হলেন মনে হলো? জি স্যার। নো স্যার, কারণ এমডি সাহেব ছাড়া আমরা কাউকে স্যার বলি না। সেক্ষেত্রে অফিসের পরিবেশটা নর্মাল রাখার জন্যই এই নিয়মটা করা। তবে অন্যান্য ডেকোরাম আমাদের মেনটেন করতে হয়, সেক্ষেত্রে ব্যাপারগুলো আপনি ধীরে ধীরে সব জেনে যাবেন। জি অবশ্যই, তাহলে আমি আজ উঠি। অবশ্যই। গ্রেট, আমার যে কি খুশি লাগছে। আসলে মেয়েদের সকল সংস্কার ভেঙে সামনে এগিয়ে যাওয়া উচিত। না রে, চাকরিটা আমার আসলে আস্থা ফিরিয়ে এনেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার মায়ের অবলম্বন হতে পেরেছি। আমি তো সবই জানি রে, এই আনন্দের দিনে আর দুঃখের কথা বলিস না। মামুন, কোনো কথা বলছো না কেন? তুমি খুশি হওনি? খুশি হব না কেন, অবশ্যই খুশি হয়েছি। শোন, তোরা দুজন পৃথিবীর সবচেয়ে লাকিয়েস্ট পারসন। খাওয়া দাওয়ার পর তোরা দুজন মিলে লং ড্রাইভে যা। না রে, আজ থাক, বাসায় যেতে হবে, মা চিন্তা করবে। মায়ের সাথে কথা বল, বল মামুন ভাইয়ের সঙ্গে আছিস। আসলে মামুন আজ থাক, হ্যাঁ, মা আসলে খুব চিন্তা করবে। তাছাড়া আজ আমি একটা চাকরি পেয়েছি, বাসার সবাইকে জানানো দরকার। 2 ঘন্টা পরে জানালে এমন কিছু হবে না। থাক না রাখি, ও যেটা ভাবছে সেটাই ঠিক। গরম কি হলো, তোমার রাগ এখনো কমেনি? তুই যে কাজটা করলি সেটা কি ভালো করেছিস? সংসারে না হয় একটু অভাব অনটন ছিল, তাই বলে এমন একটা চাকরি, আর চাকরিটা নেওয়ার আগে আমাকে একবার জিজ্ঞেস করাও প্রয়োজন মনে করলি না? আচ্ছা মা, কাজটা যে খারাপ তোমায় কে বললো? ওই যে পিএ। মা, ভদ্রলোক বছরে 2-1 বার অফিসে আসেন, আর আমার কাজটা হচ্ছে তার হয়ে কাজটা চালানো। আচ্ছা, অফিসে এত বড় বড় কর্মকর্তা থাকতে তোকে নিয়োগ দিল কেন শুনি? আমার মনে হয় এই অফিসে কোনো ঘাপলা আছে। উফ মা, তুমি যে কি বলো, এটা একটা গ্রুপ অফ কোম্পানি। তাছাড়া তুই এই চাকরিতে জয়েন করবার আগে মামুনের সিদ্ধান্ত নিয়েছিলি? তোর কথা শুনে তো মনে হলো মামুন এ কাজে খুশি না। আর তোমার কথা শুনে মনে হচ্ছে মামুনের সাথে আমার বিয়ে হয়ে গেছে। সব কিছুই তো ঠিকঠাক, বিয়েটা হতে কতক্ষণ? মা, আমার চাকরির ব্যাপারটা মামুন আমাকে না বলুক, এটাই তুমি চাও, কিন্তু এটা আমি চাই না, কারণ মামুন মামুনের জায়গায়। আর একটা কথা, যে ভদ্রলোকটিকে আমি এখন পর্যন্ত দেখিনি, তার সম্পর্কে এরকম মন্তব্য করা একেবারেই ঠিক না। আগে দেখি তারপর সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নিবি? তুমি যেভাবে টেনশন করছো মা, চাকরি ছাড়ার সিদ্ধান্ত। খুশি? এসো কনা। তোমার কাজের গাইডলাইন তুমি পেয়ে গেছো, তা কি মনে হচ্ছে? ভালো, তবে স্যার সরি, মানে এমডি স্যারের সাথে এখনো আমার দেখা হয়নি। সময় মতো হয়ে যাবে, তোমার রুম সাজানো হয়ে গেছে। আর ভালো কথা, আমাদের কোম্পানির যতগুলি প্রতিষ্ঠান রয়েছে সব মিলিয়ে প্রায় 10-12টি ব্যবসা আমাদের। এর প্রত্যেকটি বিষয় সম্বন্ধে তোমাকে খুব সুন্দরভাবে জানতে হবে, কারণ তোমাকেই আমাদের এমডি স্যারের কাছে রিপোর্ট পেশ করতে হবে। স্যার একটা কথা জিজ্ঞেস করি, মানে এত বড় ব্যবসা, অথচ মানে এমডি স্যার বছরে 2-1 দিন অফিসে আসেন, মানে আমি ঠিক বুঝতে পারছি না যে ব্যবসাটা কিভাবে চলে। ব্যবসা চালাতে এমডিতে দরকার হয় খুব কম, ব্যবসা চালায় তোমার আমার মতো কিছু মানুষ, যাদেরকে মধ্যবিত্ত বলে। তুমি এই জীবনে নতুন, আস্তে আস্তে সব কিছু শিখে ফেলবে। জি, আই ট্রাই মাই বেস্ট। থ্যাংক ইউ।
এটা কার বাড়ি? আবিদ মজুমদার, আমাদের এমডি স্যারের বাড়ি। আসো। কালু, ইনি কণা ম্যাডাম, আমাদের অফিসে নতুন জয়েন করেছেন। স্যারের কাছে নিয়ে যাও। ম্যাডাম আস। আসতে পারি? অফিস কেমন লাগছে? জি, শুনুন, মিস্টার মিজান আছে না, আপনি ওনার সাথে রেগুলার কন্ট্যাক্ট করবেন। কোনো প্রয়োজন হলে তিনি আপনাকে হেল্প করবেন। জি অবশ্যই। অফিসে কাজ করে কেমন লাগছে? জি ভালো। আসুন। আপনি এখনো এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা। কেমন দেখলে? জি, উনি কি একটু অসুস্থ? হ্যাঁ, জন্ম প্রতিবন্ধী, চিকিৎসার জোরে সুস্থ। কোনো এক বিচিত্র কারণে উনি অফিসে আসতে চান না। কেন? কারণটা আমার জানা নেই, আর কর্মচারী হিসেবে এর চেয়ে বেশি কিছু জানতে চাওয়ার এখতিয়ারও আমার নেই। চলো, কোথায়? তোমাকে বাসায় নেমে দিই। না না, আমি যেতে পারবো। দেখো কণা, গাড়িটা আমার না, আমার অফিসের। আর একজন বড় কর্মকর্তা হিসাবে এই কথাটা তোমার ভুলে গেলে চলবে না। সো প্লিজ, থ্যাংক ইউ।
দাদু ভাই, তুমি রিল্যাক্স করো। কালু ভাই, আজকে কত তারিখ? আজকে 5 তারিখ। দাদু মারা গেছে কতদিন হলো? তা প্রায় 5 বছর হল। তোমার তারিখটা মনে আছে? হ্যাঁ, মনে আছে, 5ই ফেব্রুয়ারি। দাদু ভাই, তুমি রিল্যাক্স করো। না, আচ্ছা ঠিক আছে। না, হ্যাঁ, ফাইলগুলো সব বসে নেবে। আচ্ছা, ঠিক আছে। বসো। তোমার কাজে তো সবাই সন্তুষ্ট, এমনকি এমপি সাহেবও। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। আজকে ফাইলগুলো পেয়েছো? জি। অবশ্যই এমডি স্যারের কাছ থেকে আজকে সাইন করে আনবে। জি অবশ্যই। এমডি সাহেবের অবস্থা কি এখন? নর্মাল। মাঝে মাঝে উনি খুব ভায়োলেন্ট পর্যায়ে চলে যান, তবে ভাগ্য ভালো যে এবার তেমন কোনো রিপোর্ট হয়নি। ওনার প্রবলেমটা কি? ওনার প্রবলেম আমি ঠিক ভালো মতো ব্যাখ্যা দিতে পারবো না। উনি মানসিকভাবে খুব ইমব্যালেন্স, মাঝে মাঝে স্বাভাবিক মানুষের মতো আচরণ করেন এবং সেভাবেই চলেন, কিন্তু তার স্থিরতাটা খুব কম। তবে নিজের মনের ভিতরে উনি একটি স্বপ্নজাল বুনেন, সেখানেই থাকার চেষ্টা করেন। ডাক্তারের ওনাকে ভালো করার চেষ্টা করেই যাচ্ছেন। আমি যতটুকু জানি তোমাকে জানালাম। আমি একটু ফ্যাক্টরিতে যাব, আর অবশ্যই আজকে ফাইলগুলো সাইন করিয়ে আনবে। জি ঠিক আছে। কাজ করতে কোনো সমস্যা হচ্ছে না তো? না, আমার কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে জানাবে। ঠিক আছে। ও বসো। আজ আমার মন খুব খারাপ। কি হয়েছে স্যার? একান্ত ব্যক্তিগত। ও আচ্ছা, তাহলে কি আমি চলে যাব? না, কেন? আসলে স্যার কিছু ইম্পর্টেন্ট ফাইল ছিল যেখানে আপনার সিগনেচার দরকার ছিল। আজ থাক। জি সরি। আজ বাদ দাও। ও আচ্ছা। কালু ভাই, কালু ভাই, কালু ভাই, এতক্ষণ লাগেছে আনতে? একটু দেরি হয়ে গেল। আমাকে স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? বলো। আপনি সবসময় নিজেকে এত লুকিয়ে রাখেন কেন? লজ্জা। লজ্জা? কিসের লজ্জা? জন্মের। আমি আসলে প্রতিবন্ধী হয়ে জন্মেছিলাম বলে আমার বাবা মা খুব লজ্জা পেয়েছে, সেই জন্যে তারা তাদের দায় এড়িয়ে আমাকে ফেলে চলেছে। আমার বারবার শুধু সেই কথা মনে হয়।
কিন্তু এটা কি করে সম্ভব? এই অসম্ভবটাই আমার জীবনের বাস্তব। স্যার, আপনি ঠিক আছেন তো? কালু ভাই, কালু ভাই, কালু ভাই, কালু ভাই, কালু, কালু ভাই, কালু ভাই, আমার তো অনেক টেনশন লাগছে। মানে আপনি একা পারবেন তো? হ্যাঁ পারবো। জীবনের প্রায় পুরোটা সময় তো ওর সেবা করে কাটিয়ে দিলাম। ও আচ্ছা, কতদিন? তা প্রায় 25 বছর হবে। তাছাড়া ওর জন্মের সময় আমি এখানে ছিলাম। ওর বাবা মায়ের আবেগের কথা আমি এখনো বলতে পারিনি। প্রথম সন্তানের জন্ম সবাইকে কত খুশিভাবে খবর দিল। যখন আবেদের জন্ম হলো তখন কেউ জানতেই পারল না ও একজন প্রতিবন্ধী। সমস্যাটা হলো তখন যখন জানতে পারল ও একজন প্রতিবন্ধী। ওর মা ভীষণ কষ্ট পেল। ওর মায়ের মানসিক ভারসাম্যের একটা সমস্যা দেখা দিল। তারপর ওকে একটা হোমসে রেখে আসলো। সেখানেই সে বড় হতে থাকলো। কিন্তু ওর মায়ের মানসিক ভারসাম্যের চরম অবনতি হলো। ডাক্তারের পরামর্শে ওর বাবা তার মাকে নিয়ে বিদেশে চলে গেল। সেটাই তাদের শেষ যাওয়া, আর ফিরে আসেনি। আচ্ছা, এভাবে হোমসে রেখে মানে? তারা স্বাভাবিকভাবে মেনে নিলেও ওর দাদু সেটা মানতে পারেনি। একমাত্র সন্তানের এই ধরনের আচরণ তাকে ভীষণ কষ্ট দেয়। যখন সে জানতে পারল তার ছেলে আর কখনো ফিরবে না, সে তার এই নাতিকে আবেদকে নিজের বুকে টেনে নিল। আর তখন থেকেই তো আমি ওর এই সেবা যত্ন করে আসছি। ও আচ্ছা। কালু ভাই, আপনার ঘর সংসার মানে? ভীষণ মায়া পড়ে গেছে। তাছাড়া বড় সাহেব আবিদের দাদু তার সমস্ত সম্পত্তি যখন আবিদের নামে লিখে দিলেন তখন আমাকে ডেকে বলল, কালু, আবিদের তোর মতো একজন ভাইয়ের প্রয়োজন। তাছাড়া উনি যখন মারা যান আবিদের হাত দুটো আমার হাতের মধ্যে দিয়ে বললেন, কালু, তুই কখনো ওকে ছেড়ে যাবি না, তাই তো এখানে পড়ে আছে। ও আচ্ছা, ঠিক আছে কালু ভাই, আমি এখন উঠি। ওনার যত্ন নিন। Sorry, I'm really very sorry. গতকাল আমার জন্য শুধু শুধু তোমাকে একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়তে হবে। না স্যার,
আসলে দোষটা আসলে আমারই। আমার কথাগুলো ওভাবে বলা উচিত হয়নি। তুমি মোটে ভুল কিছু করো যা করেছো একদম ঠিকঠাক করেছো। আমি যেটা শুনতে চাই তুমি সেটাই জিজ্ঞেস করেছো। এখন বুঝতে পারছো আমি অফিসে কেন যেতে চাই না? জি, বুঝতে পেরেছি। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো। মানে আপনি যখন কথা বলেন তখন আমার দিকে তাকিয়ে কথা বলেন না কেন? অনুমান করতে পারো কেন তাকাই না? আমার ধারণা আপনি আমার দিকে তাকাতে ভয় পান। ভয় পাবো কেন? সেটা না আরেকদিন বলবো। ও স্যার, আপনি তো ব্রেকফাস্ট করেননি। আমি কালু ভাইকে বলি আপনাকে ব্রেকফাস্ট দেওয়ার জন্য। কালু ভাই, কালু ভাই, আসলে তাড়াহুড়োর মধ্যে নাস্তা করতে ভুলে গিয়েছিলাম। ইটস ওকে। আপনি তখন ঠিক কথা বলেছিলেন। আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে আমি ভয় পাই। কেন? মায়ের কথা মনে হয়। আপনি কি আপনার মাকে ঘৃণা করেন? না। তাহলে হারানোর ভয়। স্কলারশিপের কাগজপত্র পেয়েছো, সেটা জানার মতো সময় পেলো না? তুমি কি শিওর যে ও তোমাকে অ্যাভয়েড করছে? হ্যাঁ, শিওর। তার মানে তোমাদের ভেতর কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে। আসলে আমি ঠিক বুঝতে পারছি না এখন যে কি করি। তার মানে তুমি জটিল সমস্যায় আছো। বলো, বন্ধু হিসেবে তোমার কি কি সাহায্য করতে পারি? সম্পর্ক যখন জোড়াতালি দিয়ে চলে তখন সেটা আর সম্পর্ক থাকে না। স্মৃতিকর আমার খুব ভালো বন্ধু, তুমিও। স্মৃতিকর তোমাকে ভালোবাসে, আমিও তো তোমাকে ভালোবাসি। আচ্ছা রাহি, ভালোই যদি বাসো তাহলে তুমি কি পারবে একসাথে ঘর বানাতে? আসলে আসলে আমি ঠিক বুঝে উঠতে পারছি না এখন আমি কি করব। তবে যাই করো, এমন কোনো কাজ করো না যাতে নিজের কাছে নিজে ছোট হয়ে যাও। জীবনের এ পর্যায়ে এসে একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারছি। ভালোবাসা আর বাস্তবতার মাঝে কত তফাৎ। তোমার জল ছবি ভেসে উঠে এ দু চোখে, যখন তোমার জল ছবি কালু ভাই, কালু ভাই, কালু ভাই, কালু ভাই, কি হলো কালু ভাই, এত সময় লাগে আসতে? কটা বাজে? তা প্রায় 7টা বাজে। 7টা। যা। কালু ভাই,
ইয়ে স্মৃতিকরণ কেস ছিল? না, আজ ওষুধ খাবে না? খাবো। বেশ। কণা আপাকে ফোন করবো? না, দরকার নেই, যাও যাও। এ দু চোখে যখন তোমার জল ছবি ভেসে উঠে, এ দু চোখে যখন তোমার জল ছবি ভেসে উঠে, তখনই এ বুকে প্রেমের হাওয়া সাগরেরই মতো যে ঢেউ তুলে, এ দু চোখে যখন তোমার জল ছবি ভেসে উঠে। এই বাড়িতে যে এত সুন্দর একটা সুইমিং পুল আছে আমি আসলে কখনো ভাবতে পারিনি। সুন্দর। তুমি নিজে কতটা সুন্দর সেটা তুমি জানো? আমি সুন্দর? কিভাবে? প্রশংসা শুনতে চাই, তাই তো? সুন্দর বলেছ, প্রশংসা তো শুনতেই হবে, তাই না? তোমার চোখ সুন্দর। শুধু চোখ? তোমার নাক সুন্দর। এটা কেমন কথা হলো? তোমার হাসি সুন্দর। আর তোমার মনটা অনেক বেশি সুন্দর। বুঝলে কি করে? যে একটা কথা আছে না, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড। যখন ডুবে যায় মনেরই আকাশ কাঁদে, রাতের তারার মতো খোঁজে তোমার জানালাকে, শুধু তোমার ভালোবাসার মাঝে যাবে ব্যাকুল হৃদয় যে সব ভুলে। আমি কি তোমার যেন তোমার হাতে একটু ছুঁয়ে দেখতে পারি জল ছবি প্লিজ? ভেসে উঠে। কি হলো, ওষুধ খাবে না? দাও। ইয়ে স্মৃতিকরণ ফোন করেছিল? এসেছিল? না। ওষুধ খাবো। যাও, আরে যাও কালো ভাই দিকে। কি ব্যাপার, এত রাতেও হাতে ফোন? শোনো মেয়ে, তোমাকে চাকরি করতে দেয়া মানে কিন্তু স্বাধীনতার অপব্যবহার না। তুমি এখন প্রতিদিন রাত করে বাড়ি ফিরছো। কাজের চাপটা একটু বেশি। বাহ, অফিসে ঢুকতে না ঢুকতে কাজের চাপ বেড়ে গেল। শোনো, আজকে মামুন ফোন করেছিল, অফিসে ঢোকার আগে তুমি প্রায় তাকে ফোন করতে, এখন করছো না। মা বললাম তো কাজের চাপটা এখন অনেক বেশি। আশ্চর্য কথা, মামুনের সঙ্গে ওই ব্যস্ততা? মামুনের সঙ্গে কেন ব্যস্ততা থাকবে? মামুনকে ফোন করা হয় না কারণ কাজের চাপের জন্য আমার ফোন করা হয় না। এই আমি দেখছি তোমাদের বিয়েটা খুব জরুরি। মা, মারে, তুই অফিসে জয়েন করার পর তুমি একেবারে একা হয়ে গেছিল না। সারাক্ষণ ঘুরে ঘুরে চেয়ে থাকি কখন 5টা বাজবে, তারপর সময় যখন পেরিয়ে যায় আমার যে কি টেনশন, তোকে তো বোঝাতে পারবো না। তুই মা হও, তারপরে বুঝবি। আমি জানি তুমি যে আমাকে নিয়ে অনেক টেনশন করো, এটা আমি জানি। থাক, এত আর আদর দেখাতে হবে না। ঠিক আছে, আমি আজকে মামুনকে ফোন করবো। শান্তি,
ঠিক আছে, চল খাবি, চল আয়। আচ্ছা তুমি যাও, আমি আসছি। গরম। আচ্ছা, তোকে একটা কথা বলি, যদিও বিষয়টা তোর ব্যক্তিগত, তারপরও বল, মামুন ভাইকে কি তুই কোনো কারণে এড়িয়ে চলছিস? মানে না, মামুন ভাই এমনি বলছিল। যদিও বিষয়টা আমার ব্যক্তিগত, তারপর আমি তোকে একটা কথা বলতে চাই। আমার কিন্তু নিজস্ব একটা ব্যক্তিসত্তা আছে। আমি তো সেটা অস্বীকার করছি না। হ্যাঁ, মামুনকে আমি এড়িয়ে চলবো কেন? অফিসে কাজের চাপে ওর যোগাযোগ, মানে ওর সাথে যোগাযোগ কম হয়, এটাই। যোগাযোগ কম, তার মানে তুই ওকে ভালোবাসিস না? ভালোবাসবো না কেন? আমি তোকে ভালোবাসি, মামুনকে ভালোবাসি, আমি আমার মাকে ভালোবাসি। তার মানে কি? উফ, বাদ দে, তোর কথা বল। আমার কথা কি, পড়াশোনা শেষ, চাকরির তো স্কোপ নাই জানিস। শুনবি কোন দিন বিয়ে হয়ে গেছে। তোর কথা বল, তোর নতুন চাকরি কেমন চলছে? খুবই ভালো, একেবারে অন্য জগৎ। আসলেই না? কি বলছো? হ্যাঁ, 2-3 দিন ধরে তো ওষুধপত্র কিছুই খাচ্ছে না, খাবার দাবার যতটুকু প্রয়োজন খাচ্ছে। আর কিছু কোনো আপার কথা জিজ্ঞেস করছি, যতবার আমার সঙ্গে দেখা হয়েছে ততবারই বলেছে, আর বলেছে আবির যতক্ষণ না ডাকবে কেউ যেন তাকে বিরক্ত না করে। আচ্ছা, অনাপা কি অফিসে আসেনি? ও তো 3 দিনের জন্য ছুটি নিয়েছে। আচ্ছা, অস্বাভাবিক কোনো কিছু কি লক্ষ্য করেছো? না, ওরকম কিছু না, তবে আমার মনে হয় অস্বাভাবিক কিছু ঘটবে। এরকম যতবার হয়েছে ততবারই সে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে। কি করা যায় বলো তো? আমার মনে হয় কণাপাকে খবর দেওয়া উচিত। কোন আপাকে কেন? কণাপা আসলে সবকিছু ম্যানেজ করে নিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। আচ্ছা, আরে তুমি তুমি কখন এলে? কই, আমাকে তো কেউ বলেনি। ওষুধ খাচ্ছেন না কেন? সরি। ওষুধ খেয়ে কি হবে? বেঁচে থেকে কি করবো? ওষুধ খেয়ে কি হবে মানে? সুন্দরভাবে বাঁচতে হবে। প্রকৃতি যাকে ভালোভাবে বাঁচতে দিতে চায় না তাকে জোর করে বাঁচিয়ে রেখে কি লাভ? উফ, আপনি এত অভিমানী কেন বলেন তো? 2 দিন আসুনি কেন? বাসায় অনেক কাজ ছিল, তাই আসতে পারিনি। নিন, ওষুধটা খেয়ে নিন। জানো, আমি মাঝে মাঝে ছবি আঁকি। ছবি আঁকি মানে হচ্ছে ছবি আঁকার চেষ্টা করি। বিশালাক্ষী নদীর পাড়ে মানে ছবিটা আমি অনেক দিন আঁকবার চেষ্টা করেছি। একবার আঁকি, একবার নষ্ট করি, কখনো মন মতো আঁকতে পারিনি। ক্লান্ত হয়ে যায় একটা সময়, তারপর আঁকা বন্ধ করে দিই। আমার এখন কি মনে হচ্ছে জানো, আমি এখন ছবিটা ঠিকঠাক মতো এঁকে ফেলতে পারবো। বিশালাক্ষী নদীর নাম তো কখনো শুনিনি। বিশালাক্ষী কখনো নদী, কখনো সাগর।
আমার ছবিটার ক্যাপশন কি দিব জানো? কি? ইউ অ্যান্ড মি। কি রে মা, তুই কি এখন অনেক ব্যস্ত? না, কয়দিন ধরে ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু তোর ব্যস্ততা দেখে বলতে পারি না। অন্তত এই মুহূর্তে আমার কোনো ব্যস্ততা নাই, বলো। আমি ভাবছি মামুনের সঙ্গে তোর বিয়েটা সেরে ফেলে আমি কয়দিন তোর মামার বাড়িতে গিয়ে থাকবো। কি রে, কথা বলছিস না কেন? মা, মামুনের সাথে তোমার দেখা হয়েছিল? কেন? মামুনকে আমি একটা শর্ত দিয়েছিলাম, ও যদি এই শর্তটা মেনে নেয় তাহলে বিয়েটা হবে, না হলে না। মা, তুমি আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছো, আমি অন্তত অকৃতজ্ঞ হতে পারবো না। তবুও মা, আমার জন্য তোর ভাবতে হবে না। আমি তো তোমার মেয়ে, তাই না? ও, তা তো ঠিকই। তুমি এখন বড় হয়েছো, চাকরি বাকরি করছো, ইনকাম করছো, মার কথার যে একটা দাম আছে এটা তুমি বুঝবে কি করে? মা, তার মানে এই না যে আমি কোনো ভুল ডিসিশন নিব, অন্তত বিয়ের ব্যাপারটা। শোনো, তোমার এই সিদ্ধান্তের জন্য তোমার জীবনে অনেক কষ্ট আসতে পারে। হ্যাঁ ঠিক আছে, সেই পর্যন্ত তো অপেক্ষা করি, তারপর দেখা যাবে। বসো। আমার মনে হতো আমি ছবিটা কোনদিন আঁকতে পারবো না, কিন্তু আজ মনে হচ্ছে আমি ছবিটা এঁকে ফেলতে পারবো। বিশালাক্ষী নদী, এই নামে আমাদের দেশে কোনো নদী নেই, কিন্তু এই নদীর পাড়ে যে বসেছিল তাকে আমি যুগ যুগ ধরে কল্পনা করেছি। আমার মা, আমার মার মুখ আমি কোনদিন দেখিনি, কোনদিন দেখিনি মানে ছবিতে দেখেছি, কিন্তু কল্পনা তার চেহারা কোনোদিনই আমার সামনে আসে, কারণ আমার মার সবার একটু আলাদা, আর যে কারণে আমিও হয়েছি প্রকৃতি থেকে আলাদা। কিন্তু এই বিশালাক্ষীকে আমি যুগ যুগ ধরে আমার কল্পনা করেছি। আপনি এটা কি করছেন? কেন? আপনি যা ভাবছেন সেটা সম্ভব নয়। কেন সম্ভব না? আমি আপনার চাকরি করি, আমি আপনাকে ভালোবাসি। সেটা হতে পারে, কিন্তু মেয়েরা নির্ভরতা চায়।
সরি, আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা। আমি ভুলে গিয়েছিলাম যে আমি মানুষটা আসলে সম্পূর্ণ না, অসম্পূর্ণ। ভুলে গিয়েছিলাম যে যে মানুষটার প্রতি মুহূর্তে অন্যের প্রতি নির্ভরশীল, সে আরেকজনকে নির্ভরতা কি করে দেবে। সরি। আমি আসলে আপনাকে কষ্ট দিতে চাইনি। আমি সারাটা জীবন স্ট্রাগল করেছি। স্ট্রাগল করে কিভাবে বেঁচে থাকতে হয় আমি আমার মার কাছ থেকে শিখেছি। আসলে আসলে ভালোবাসা শব্দটির প্রতি আমার কখনোই সেরকম আগ্রহ বা আমি এটার সাথে রিলেটেড ছিলাম না, কিন্তু এই শব্দটিকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি শুধুমাত্র আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে। আমি যদি কিছুদিন সময় নিই, আপনার কোনো অসুবিধা আছে? কনা, তুই এখানে আর আমি তোকে সারা বাড়ি খুঁজছি। কি রে মা, তোর মন খারাপ? না। আমি তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম, বলি? হ্যাঁ বলো। মামুন কানাডা চলে যাচ্ছে। আজ আমার সাথে দেখা করতে এসেছিল। যাবার আগে ও বিয়ে করছে। আমি জানি মা, ও রাইকে বিয়ে করে। এই জন্য তোর মন খারাপ? না মা, এই কারণে কেন মন খারাপ হবে? আচ্ছা মা শোনো, আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। একটা সম্পর্কের মধ্যে কি, মানে একটা সম্পর্কের জন্য কি বিষয়টা মানে জরুরি? মানে দুজন মানুষকে কি একই রকম হতে হবে? মানে অর্থ, বিত্ত, মানসিক উচ্চতা কিংবা সম্পূর্ণ অসম্পূর্ণতা, মানে কোন বিষয়টা আসলে জরুরি? শোন, একটা সম্পর্কের মধ্যে, একটা ভালোবাসার মধ্যে বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড়। এখানে অর্থ, বিত্ত, সম্পূর্ণ অসম্পূর্ণ কোনো কাজে আসে না। তুই তাকে কতটা বিশ্বাস করলি, সে তোকে কতটা বিশ্বাস করলো, এটাই হচ্ছে ভালোবাসা। আমি কি তোকে বুঝাতে পেরেছি? মা দেখো কি সুন্দর জোছটা। তুমি কি আমার সাথে কিছুক্ষণ থাকবে?